আমি রাশেদ করিম। হয়তো আমার সাথে এখানে আজকে যারা জয়েন অল্প কিছু সংখ্যকের সাথে আমার পরিচিতি আছে, আর বাকি প্রায় অলমোস্ট সবারই নেই। আজকে আমাদের প্রায় 100+ পার্টিসিপেন্ট জয়েন করার কথা। আমাদের গ্রুপে দেখলাম যে আমরা 130 এরকম কাছাকাছি সবাই ইন্টারেস্ট করছে, শো করছে। তবে এখন পর্যন্ত যেহেতু বন্ধের দিন 31-32 জন জয়েন দেখাচ্ছে পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করতেছি যে হয়তোবা আস্তে আস্তে সবাই জয়েন করবে, যেহেতু একটু গ্যাদারিং হতে একটু সময় লাগে। তা আমরা চাচ্ছিলাম না যে সময়টা আর নষ্ট না করি, আমরা মূল পর্বে যাওয়া শুরু করি। তো আমি রাশেদ করিম, আমি একজন সার্টিফাইড ইনকাম ট্যাক্স লয়ার, সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট। আমি কেপিডিএন একাডেমির ফাউন্ডার এন্ড সিইও। আপনারা জানেন কেপিডিএন একটা শর্ট নাম, এটা আসলেই। হ্যাঁ, আমি যদি একটু ইলাবোরেট করি, করিম মারিহা প্রফেশনাল ডেভেলপমেন্ট নেটওয়ার্ক একাডেমি। আমি একটু জয়েন করে নিচ্ছি ফাঁকে ফাঁকে, এটাই আর কি। এনিওয়ে, আজকে আমরা এখন যেহেতু বেশ একটু সময়, 15 মিনিট, প্রায় 14 মিনিট চলে গেল, আমরা অসুবিধা নেই, আমাদের তো আর টাইম ফ্রেম ওইভাবে লিমিট নাই। আমরা প্রয়োজনে ওই পিছনের দিকে যদি আমরা 10টা পর্যন্ত কন্টিনিউ করি, তাহলে আমরা বোধহয় কিছু শিখতে পারবো। আজকে আমাদের তো বেশ কিছু টার্গেট আছে, যে আজকে আমরা যে আজকে জার্নিটাও যেন একটা ফ্রুটফুল জার্নি হয়, মেমোরেবল জার্নি হয়, আমরা যেন বেশ কিছু বিষয় শিখতে পারি। কেননা আমাদের সাথে আছে হলো একজন স্বনামধন্য এই মার্কেটে, ধরেন যে উনি ঢাকা চিটাগং 2টা ডিভিশনেই উনি একজন অনেক বড় কর্পোরেট প্রফেশনাল, নূর আহমেদ দিদার স্যার। উনি সিএমএ এবং এনবিআর সার্টিফাইড ট্যাক্স লয়ার, সিনিয়র ট্যাক্স লয়ার, এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট। উনি আইসিএমএ পার্ট কোয়ালিফাইড ফাইনাল লেভেল, এবং উনি দীর্ঘ 25 বছর যাবৎ এই ফিল্ডে লিডিং দিয়ে আসছে। বিভিন্ন কোম্পানিতে সে জিএম হিসেবে কাজ করেছে। তারপরে দীর্ঘ 12 বছর 13 বছর সে ফুল টাইম প্র্যাকটিস করতেছে। তার জানার পরিধি আলহামদুলিল্লাহ অগাধ, আমি বলবো এটা। অনেক সে এক্সপেরিয়েন্স, আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখবো। বরং দিয়েছে এবং কেপিটিএন আমার খুবই ঘনিষ্ঠ রাশিদ ভাই, এবং খুবই স্মার্ট এবং রিসোর্সফুল পার্সন। আর উদ্যোগে যে কেপিটিএনটা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওনার একটা গুড আছে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য। তো সেই কারণে ওনার সাথে আমি ইনশাআল্লাহ ওনাকে যতটুকু আমি জানি, যতটুকু আমার ভিতরে আমি সংরক্ষণ করতে পেরেছি, চেষ্টা করবো যেন নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমাদের প্রফেশনাল স্কিলটা আমরা ডেভেলপ করতে পারি। এটি হচ্ছে আমার প্রোফাইল। আমরা তাহলে আজকে যে মূল চ্যাপ্টারটা ছিল আমাদের, এখান থেকে আমরা যে সেশনটা শুরু করতেছিলাম যে প্র্যাকটিক্যাল ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট ফর individual taxpayers, determining net tax liability and practical online return filing process. এটা অ্যাকচুয়ালি বাংলা আমরা জানি সবাই যে আমরা ট্যাক্স ম্যানেজমেন্টের এখানে তো আমাদের বাজারে এখন আমরা খুবই আলোচিত যে ইনকাম ট্যাক্সটাকে আমরা শিখবো, বুঝবো এবং করবো। পুরো কাজটি হচ্ছে একটা ট্যাক্স ম্যানেজমেন্টের একটা বিষয়। তো ট্যাক্স যেই লটা একটা বড় একটা বিষয়, কয়েকটা পার্টে এখানে হয়। যেমন আমরা যদি যারা ইনকাম ট্যাক্সের মধ্যে একটু জানি যে কতগুলো পার্ট আছে, যেমন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি, একজন ব্যক্তির একটা পার্ট আছে, তারপরে আবার একটা বিজনেসের পার্ট আছে, তারপরে দুটো, একটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি আর একটা হচ্ছে অস্বাভাবিক ব্যক্তি, তো যারা আইন দ্বারা সৃষ্ট ব্যক্তি। দুটো পার্টে আমাদের এখানে ট্যাক্স ম্যানেজমেন্টের বিষয়টা আসছে, যার ফলে আমরা আজকে যে কোর্সটা প্রথমে সিলেকশন করেছি যে ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স, অর্থাৎ যারা ব্যক্তিগতভাবে স্বাভাবিক ব্যক্তি পর্যায়ের ট্যাক্স পেয়ার্স, তাদের জন্য আমরা এই প্রথম কোর্সটা করেছি। এরপরে হয়তো আমাদের কোম্পানি বা প্রতিষ্ঠান বা পার্টনারশিপের বিষয়টা নিয়ে আসবো। তো যাই হোক, আমরা এখানের মধ্যেও এইটার যে পুরো বিষয়টা তো আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে এই একজন ব্যক্তির ট্যাক্স করতে গেলে
কি কি জিনিস করতে হবে, মানে আপনার ট্যাক্স ম্যানেজমেন্ট বিষয়টাকে আপনি কিভাবে সাজাবেন এবং সেটা প্র্যাকটিক্যালি আপনি কিভাবে করবেন। আপনি একটা হচ্ছে যে আপনি বই পড়লেন, আইনটা বোঝার চেষ্টা করলেন, আবার আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি আমার কোন জিনিসগুলো প্রয়োজন। অর্থাৎ একটা হচ্ছে আমরা পরীক্ষা দেওয়ার জন্য আমরা পড়বো, আরেকটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য পড়বো। তো আমাদের আজকের আমাদের যে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি যে কাজটা আমরা করি সেটাতে যেন আমরা একটু বুঝতে পারি যে আমাদের কি কি সমস্যা আমরা প্র্যাকটিক্যালি ফেস করি। তো আমাদের যেহেতু ইনকাম ট্যাক্সের আপনি যখন আপনি ইন্ডিভিজুয়ালি যাবেন তখন অনেকগুলো পার্ট আছে, যেমন আমাদের ইনকাম ট্যাক্সটা কি, ইনকাম ট্যাক্সের আয়ের খাত কয়টি, এবং এগুলো পরে আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট কিভাবে হয়, তারপর ইনকাম অ্যাসেসমেন্টের পরে আমাদের আবার এগুলো আপিল এবং ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট কিভাবে যায়, অনেকগুলো ধাপ আছে। আমরা আজকে এটাকে প্রথমত এই কোর্সটা আমাদের সরি একটু সহজলভ্য করার জন্য, যেহেতু আজকে আমাদের যারা পার্টিসিপেন্ট ওদের আসলে আমরা অনেকেই ইনকাম ট্যাক্স জানার জন্য অনেকেই বিদেশ থেকে আসছেন, আমাদের এই জন্য আজকে খুব কমপ্লেক্সের আমরা যাব না। আমাদের যে ইন্ডিভিজুয়াল আমাদের যে কোর্সটা সেটা আমরা একটু হয়তো পার্ট বাই পার্ট করেছি, সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা আপনাদেরকে কোর্সটা করাবো তখন আমরা সেটা যেহেতু কয়েকটা অনেক আমাদের 6টা 7টা সেশনে হবে, সেখানে আমরা সাজিয়ে আজকে মাস্টার ক্লাসের জন্য যেটা করেছি সেটা আমি একটু সংক্ষেপে নিয়ে আসছি। বেশ পুরো জিনিসগুলো আপনাদেরকে আমি বুঝাতে গেলে আপনারা হয়তো পুরোটা কনসেন্ট্রেশন দিতে পারবেন না, যেহেতু মানে সবার একসাথে সবকিছু সবাইকে মাথায় দেওয়া যাবে না। তো সেই জন্য আমাদের আজকের যেই বিষয়টা আসছে আমরা এটাকে সাজিয়েছি যে অর্থ অধ্যাদেশ 2025-এর মাধ্যমে সংশোধিত আয়কর আইন 2023 অনুসারে স্বাভাবিক ব্যক্তি করদাতার কর পরিগণনার প্রায়োগিক বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা। তো সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এখানে কিন্তু আপনি দেখেন যে 2023-এর আইনের যে 25-এর অধ্যাদেশের মাধ্যমে যে পরিবর্তন সেটাকে এখানে আমরা ইন্ট্রোডিউস করেছি। অর্থাৎ এখন আমরা মূল জিনিসে আসি যে আয়কর অধ্যাদেশ 2025 কেন এখানে বললাম, আপনারা জানেন ইনকাম ট্যাক্স ল মানে এটা যেটা আমরা এখন পাই আয়কর আইন 2023 বলে এটাকে আমরা চিনি। এই আইনটা আমরা বিভিন্ন ইয়েতে পড়েছি, আমরা এলএলবি পড়েছি অথবা আমরা সিএ তে পড়েছি অথবা আইসিএম তে পড়েছি, এবং আমাদের যারা একাডেমিক অনার্স মাস্টার্স যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারাও পড়েছে। তো এই লটা কিন্তু আমরা কম বেশি সবাই পড়ে আসছি, কিন্তু এই লটার একটা কমপ্লেক্সিটি হচ্ছে বা অন্য লর সাথে এটা ডিফারেন্ট হচ্ছে, এটা খুবই বেশি পরিবর্তনশীল, যার ফলে এই আইনটাকে কমপ্লেক্স আইন বলা হয়। অর্থাৎ যেহেতু আইনটা স্থিতিশীল না, খুব বেশি পরিবর্তন হয়। আপনি যদি 5 বছর আগের যে অর্ডিন্যান্সের সাথে যদি এখন আয়কর আইন 2023 মিলাবেন তখন দেখবেন যে 60% চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি 5 বছর আগে যেটা জানতেন 5 বছর পরে আইনটার আসলে অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে। এটা পরিবর্তন হয় কিভাবে? প্রতি বছর বছর আমাদের যখন বাজেট সেশন হয় তখন এই আইনটা যুগোপযোগী করা হয়। অর্থাৎ আগের যেই আইনটা ছিল সেখানে যদি কোনো ব্যক্তি থাকে কিংবা কোনো যদি আপনার লুপফুল থাকে বা ট্যাক্স আদায়ের যদি কোনো ডিফিকাল্টিস থাকে বা কর কর- কর আহরণে যদি কোনো ডিফিকাল্টিস তৈরি হয় কিংবা করদাতার যদি যদি কোনো ডিফিকাল্টিস তৈরি হয়, সবগুলো বিবেচনা করে আবার আইনটাকে সংশোধন করা হয়। এবং সেক্ষেত্রে অনেক সময় আমাদের রেট, আমাদের অনেক সময় স্ল্যাব এগুলো পরিবর্তন করতে হয়। তো সবকিছু মিলিয়ে আইনটা যেহেতু খুব বেশি পরিবর্তনশীল, তাহলে দেখা গেল কি আইনটাকে প্রতি বছরে আপনাকে আইনটা নতুন করে শিক্ষার একটা প্রয়োজন পড়ে। তো সেভাবেই আমরা বলবো যে আসলে অন্যান্য আইনের সাথে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের আইনটার একটা ডিফারেন্ট হচ্ছে যে আসলে মূলত এটা খুবই পরিবর্তনশীল, যার ফলে এই বিষয়টা আসে যে অর্থ অধ্যাদেশ 2025 এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা কিছু পড়বো যা কিছু জানবো আইনের সর্বশেষ পরিবর্তন নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। তো সেটা আমরা পেয়েছি। আপনারা জানেন অর্থ অধ্যাদেশ 2025 মানে হচ্ছে যে এবার যেহেতু সংসদ ছিল না, তাহলে আমাদের আয়কর আইন 2023-এর আগে এই আইনটা ছিল ব্রিটিশ আমল থেকেই, এটা একটা রেভিনিউ ল অর্থাৎ ছিল ব্রিটিশ আমলে। তারপরে আমরা 1984 সালে জনাব সাইফুর রহমান সাহেব এটাকে একটা অর্ডিন্যান্স পাস করেছিল। অর্ডিন্যান্স পাস করে সে আগের যে ব্রিটিশ আমলের যে রেভিনিউ লটাকে মোটামুটি কম বেশি প্লাস মাইনাস করতে একটা অর্ডিন্যান্স করেছিল 1984, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। সেটার পরে দীর্ঘদিন এটাকে একটা আইন করার একটা
মানে চেষ্টা ছিল। তো সর্বশেষ 2023 সালে গিয়ে এই অর্ডিন্যান্সটাকে চেঞ্জ করে পুরোপুরি একটা আইন করা হয়েছে, যেটাকে আমরা আয়কর আইন 2023 বলতে পারি। তো আয়কর আইন 2023-এর পরেও 2024-এ একটা পরিবর্তন হয়েছে, আবার 2025 যেটা, সেখানেও একটা পরিবর্তন হয়েছে। যেহেতু এবার সংসদ নেই, এটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্সের মাধ্যমে এই বিলটাকে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে এই অনুমোদিত বিলটাই এখন পরবর্তী সংসদ আসলে এটা হয়তো পাস হবে, তখন সেটা আইনের মধ্যে সংশ্লিষ্ট হবে। তো এখন যেটা আমাদের অর্থ অধ্যাদেশ 2025 নামেই এটা পরিচিত, এবং সেই অধ্যাদেশ অনুসারে আমাদের আয়কর আইনটা চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে যেই আলোচ্য বিষয়গুলো আমরা পাচ্ছি, যে আজকের আপনারা যারা বিভিন্ন পর্যায় থেকে আসছেন, এক একজন এক এক জায়গা থেকে আসছেন, কেউ আমাদের ঢাকার বাইরেও আছেন, চিটাগং থেকে আসছেন, উত্তরবঙ্গ থেকেও আসছেন, এবং বিভিন্ন পেশার মানুষরা আছেন, বিজ্ঞ লয়াররাও আছেন। এবং আমি জানি এখানে অনেক আমার জানাশোনা অনেকে আছেন যারা খুবই প্রাজ্ঞ বিজ্ঞ এবং অনেক জানেন, একাডেমি অনেক অনেক ভালো। তো আসলে সবাই ইনকাম ট্যাক্সের বিষয়টা হচ্ছে কি, যারা অনেক সিনিয়র বা যারা আমরা এখনো যারা সিনিয়র দাবি করি, আমরা কিন্তু প্রতিদিন কারো না কারো থেকে শিখছি এবং পড়ছি এবং জানার চেষ্টা করছি যে আমার ভালো লেখ আছে। এই বিষয়টাই এরকম পেলে কেউ কাউকে আমরা খুব লেকচার দিচ্ছি, শিখাচ্ছি, সেটা না, আমরা নলেজ শেয়ারিং এর জন্য বিষয়টাকে চিন্তা করবো। যাই হোক, আমি আজকের যে এই বিষয়টা আসলো, সেখানে আপনি দেখেন ব্যক্তি করদাতার কর হার। ব্যক্তি করদাতা রিটার্ন দাখিল নির্দিষ্ট তারিখ, নির্বাসী বনাম অনির্বাসী, স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় খাতসমূহ, কর রিয়াতের ক্ষেত্রসমূহ, সম্পদ এবং দায় বিবরণী, ব্যক্তি করদাতার কর পরিমাণ। তার আগে আমরা জানি যে ইনকাম ট্যাক্সের যে 7টা খাত আছে, সেটা আমরা পরবর্তী আলোপ করব। আগে আমরা আয়কর অধ্যাদেশ 2025-এর যে পরিবর্তনগুলো, একটু এক নজরে, আমরা পুরো পরিবর্তনগুলো আপনাকে আজকে শেখাবো না, জাস্ট যেগুলো একেবারে কমন, বিশেষ করে চাকরির ক্ষেত্রে, এবং আমাদের সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর যেমন পরিবর্তন, যেমন স্বাভাবিক ব্যক্তি এবং অবিভক্ত হিন্দু পরিবারের জন্য কর হার। আমরা জানি স্বাভাবিক ব্যক্তি, এই স্বাভাবিক ব্যক্তি কথাটা আপনাদেরকে একটু জানতে হবে, যে অস্বাভাবিক ব্যক্তি তাহলে কোনটা। আমাকে এখনো অনেকে প্রশ্ন করে, এবং অনেক লয়ারও যারা এবার কি পাস করে, তারা বলতে, স্যার স্বাভাবিক ব্যক্তি আর ব্যক্তির মধ্যে ডিফারেন্ট কি? আসলে ব্যক্তি হচ্ছে যে এখানে আমাদের দুই ধরনের ব্যক্তি আছে। একটা হচ্ছে আল্লাহ সৃষ্টি যে ব্যক্তি, আর বিশেষ করে আমরা যারা মানুষ, এদেরকে স্বাভাবিক ব্যক্তি বলা হয়। আর যেগুলো যে কোনো একটা আইন দ্বারা কোনো প্রতিষ্ঠান, কোনো ফার্ম, কোনো ট্রাস্ট, যদি কোনো ফান্ড, যাই হোক না, যেগুলো আসলে একটা আইন, একটা আইনের মাধ্যমে সেটা হয়, সেটাকে আমরা ব্যক্তি বলবো, সেটা কৃত্রিম ব্যক্তি বলতে পারি। তো এখানে একটা স্বাভাবিক ব্যক্তি, একটা কৃত্রিম ব্যক্তি। তো এখানে আমরা যেটা পাচ্ছি, একটা স্বাভাবিক ব্যক্তি এবং অবিভক্ত হিন্দু পরিবারের জন্য এই কর হার। তো এইখানে এই কর হারটা নিয়ে কেন আলোচনা করব, অনেকেই এই কর হারটা নিয়ে কনফিউজড হয়। যেমন নতুন যে আমাদের পরিপত্র বের হয়েছে বা আমাদের গ্যাজেটে, সেখানে একটা নতুন কর হার দিয়েছে। তো অনেকে এটাকে মনে করতেছে যে আমাদের চলতি বছরের কর হার হিসাবে অনেকেই ভুল করতেছে এবং অনেকে প্রশ্ন করতেছে। অনেকে এখন যেহেতু আমাদের পরিপত্র বের হয়ে গেছে, অনেকটা কনফার্ম হয়েছে, তারপর আমরা আলোচনা করছি যে আসলে আমরা যারা ইন্ডিভিজুয়াল মানে স্বাভাবিক ব্যক্তি, তাদের জন্য এই কর হারটা প্রযোজ্য, অর্থাৎ 25-26-এর জন্য, যেটা গত বছর পাস করা ছিল। অর্থাৎ যারা 3.5 লাখ 0% এবং 1 লাখ 5%, 4 লাখ 10%, 5 লাখ 15%, 5 লাখ 20%, বাকি পরবর্তী যেটা ব্যালেন্স থাকবে 20 লাখ, 5 লাখ 20 লাখ পর্যন্ত 25%, অবশিষ্ট 30%। অর্থাৎ এবার সর্বোচ্চ কর হারটা পড়ে গেছে 30%। অর্থাৎ এখানে 3.5 লাখ টাকা হচ্ছে, 3.5 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। যাদের 3.5 লাখ টাকার নিচে, তাদের কোনো কর, 3.5 লাখ টাকা অর্থাৎ 3.5 লাখ টাকার নিচে তাদের কোনো কর দিতে হবে। তারপরে 1, 4, 5, 5 এবং যতক্ষণ 20 এবং অবশিষ্ট, অর্থাৎ আগে ছিল সর্বোচ্চ 25, এবার স্ল্যাবটা বেড়ে সর্বোচ্চ 30% দিয়ে পড়ছে। তারপরে আমাদের এখানে এখানে 2 বছরের অগ্রিম দেওয়া আছে অধ্যাদেশে। 26-27-এর জন্য একটা দেওয়া আছে, 27-28-এর জন্য দেওয়া আছে। দেখেন 3,75,000 থেকে শুরু হবে, এখানে 3,75,000, এখানে 3 লাখ, এখানে 3 লাখ, এখানে 4 লাখ, এখানে 4 লাখ, এখানে 5, এখানে 5, এখানে 20, এখানে 20, অবশিষ্ট 30 হবে। অর্থাৎ দেখা গেল কি 26-7 এবং 27-28-এর জন্য দুটো মানে স্ল্যাব একই রকম আছে। সুতরাং এটা নিয়ে এটা আমাদের আগামী বছরের জন্য এটা প্রযোজ্য। এই হচ্ছে আমাদের এবার অর্থাৎ অধ্যাদেশের মাধ্যমে প্রথম পরিবর্তন। তো আরেকটা পরিবর্তন হয়েছে এখানে, যে এই এই যে কর হার, এখানে কিন্তু ফার্মটাকে বাদ দেওয়া হয়েছে। তবে ফার্মের
এই কর হারটা কিন্তু এবার প্রযোজ্য হবে, এটা মনে রাখতে হবে যে এই ফার্মের যে কর হারটা এটা কিন্তু আগে ব্যক্তি পর্যায়ে ছিল। আগে এই জন্য স্বাভাবিক ব্যক্তি বলতো না, আগে এটা একটা ব্যক্তি বলতো, আর বলতো যে মানে যেটা আমাদের কৃত্রিম ব্যক্তির মধ্যে ফার্মটাকে আগে ব্যক্তির মধ্যে নিয়ে আসছিল, এবার ফার্মটাকে আলাদা করলেও এই ফার্মটা কিন্তু এবারও করবে, এই হারটা করবে। আগামী বছর থেকে নিয়ে আগামী বছর যখন 26-27 থেকে এই ফার্মের কর হারটা 27.5% প্রযোজ্য হবে, যেটা কোম্পানি হিসেবে তাদেরকে স্ট্যাটাসে নিয়ে যাওয়া হয়েছে। এটা আপনারা মনে রাখতে হবে যে আগামী বছর থেকে ফার্মের কর হার আর ব্যক্তির স্ল্যাবটা কাজই করবে না, অর্থাৎ আগামী বছর থেকে আপনার ফার্মের হারটা 27.5% পাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই হচ্ছে আপনারা মনে রাখতে হবে যে এবার যদি আপনি কোনো এই কর্মবর্ষে যা করবেন ফার্মেরটা এই এই হারে করবেন, ফার্ম যারা অংশীদারি কারবার তাদের। কিন্তু আগামীবার থেকে যখন করবেন তখন এটা এই হারটা প্রযোজ্য হবে না, তখন আলাদাভাবে 27.5% প্রযোজ্য হবে। আমি আপনাদেরকে একটা কথা বলে থাকি আলোচনা থাকে, আপনারা যখন আমি লেকচার দিই আপনারা এই প্রশ্ন করার একটা সুযোগ দিব। আমি যখন দুটো স্লাইড শেষ করবো তখন কয়েকটা স্লাইড শেষ করে আমি আপনাদেরকে প্রশ্নের জন্য একটা সুযোগ দিব 3 মিনিট, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। এবং সর্বশেষ আমাদের কোশ্চেন আনসার সেশন থাকবে, সেখানে আপনারা আপনাদের একটা সুযোগ দিব, আপনারা আপনাদের এখন যেটা করবেন আমরা যেই চ্যাপ্টারটা করতেছি ওই চ্যাপ্টারের উপরে শুধু প্রশ্নটা করবেন, আর সর্বশেষ যে কোশ্চেন আনসার সেখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের কিছু অতিরিক্ত প্রশ্ন করতে পারবেন। তো এটা এই ব্যাপারে আপনারা একটু জেনে রাখেন, যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী প্রশ্ন করবেন। এরপরে আমরা আসছি যে এখানে আপনারা জানেন যে আমাদের ব্যক্তি কর হার, স্বাভাবিক ব্যক্তি কর হার যারা তাদের জন্য আরেকটু ব্যতিক্রম আছে, যেমন যারা মহিলা এবং 65 বছরের বয়স্ক, আপনারা এটা সবাই কম বেশি জানে, ওদের জন্য 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা, এবং আগামী বছর থেকে এটা বেড়ে আরো 4,25,000 হবে, এবং তার পরবর্তী বছরও 4,25,000 হবে একই। তবে তৃতীয় লিঙ্গ অথবা প্রতিবন্ধী যারা, তাদের জন্য 4,75,000 এই বছরে কার্যকরী, আর 5 লাখ এটা পরবর্তী বছর। তারপরে গ্যাজেটেড মুক্তিযোদ্ধা এটাও 5 লাখ, তারপরে 5,25,000, 5,25,000 এটা পরবর্তী পরিবর্তন হবে। গ্যাজেটেড জুলাই যোদ্ধা, আপনারা জানেন যে জুলাই মাসে যারা আমাদের যোদ্ধা যারা নিহত হয়েছেন, সরি যারা যোদ্ধা আহত আছেন, তাদের জন্য একটা স্ল্যাব, যেহেতু এবছর এটা কার্যকরী না, এটা আগে ছিল না পাশ করা, এটা আগামী বছর থেকে অর্থাৎ আগামী পরবর্ষ 26-27 থেকে কার্যকর হবে, এবং তাদের জন্য 5,25,000 টাকা পর্যন্ত কর মুক্ত থাকবে। এই বিষয়টা জানতে হবে। তারপরে আপনারা জানেন যে প্রতিবন্ধী শিশুর পিতামাতা, অনেকেরই পরিবারে প্রতিবন্ধী শিশু থাকে, তাদের জন্য কিন্তু এবছরও বা এটা আমাদের সবসময় থাকে, অতিরিক্ত 50,000 টাকা আরো মানে করমুক্ত থাকে, এবং সেটা 26,50,000 এবং 27,28,50,000। অর্থাৎ এই জিনিস এই ক্রাইটেরিয়াগুলোতে হলে, অর্থাৎ এইখানে যেটা 3.5 লাখ বা 3,75,000 আগামী বছর হবে, এই 3.5 লাখ বাদেও যদি এই স্ট্যাটাসটা হয়, অর্থাৎ মহিলা অথবা বৃদ্ধ অথবা তৃতীয় অথবা প্রতিবন্ধী অথবা গ্যাজেটেড মুক্তিযোদ্ধা, তাহলে কিন্তু এই স্ল্যাবটা আবার আপনার একটু চেঞ্জ হবে, আপনারা এটাকে ফলো করতে পারেন। কোন পর্যন্ত শোনা যায় না এটাকে একটু বলে আসি যে আমাদের তাহলে এই ন্যূনতম করের যে পরিবর্তনটা হয়েছে, আপনারা এখানে দেখেন করবর্ষ লেখা আছে, এখানে করবর্ষ লেখা আছে, এখানে করবর্ষ লেখা আছে, অর্থাৎ এখানে একটা কম্পারেটিভ রাখার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এগুলো এই বছর যে অধ্যাদেশ সেখানে এই জিনিসগুলো অগ্রিম বলে দেওয়া হয়েছে, যার ফলে আপনাদের এটা নিয়ে যেন আর কনফিউশন না হয়, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। আপনারা জানেন যে এই করবর্ষ 25-26-এর আয় বর্ষ হচ্ছে 24-25, অর্থাৎ 30শে জুন 2025 পর্যন্ত যে আয় করেছেন সেটাকে বলা হচ্ছে 24-25, অর্থাৎ আয় বর্ষ 24-25। আর আমরা এর পরবর্তী যে ওই 24-25-এর আয় বর্ষটার কাজটাই আমরা 25-26 করবর্ষ দিয়ে করে থাকি। এটা আপনারা অনেকে জানেন যে হোয়াট ইজ আয় বর্ষ, হোয়াট ইজ করবর্ষ, অর্থাৎ হোয়াট ইজ ইনকাম ইয়ার, হোয়াট ইজ অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ আমরা 30শে জুন পর্যন্ত আমরা ইনকাম ট্যাক্স অথরিটির কাছে প্রতি বছর আমাদেরকে একটা বছরের হিসাব দিতে হয়, সেই বছরের হিসাব দিতে হয় প্রতি বছরের জুলাই থেকে জুন পর্যন্ত। তো আমাদেরকে এই বছর হিসাব দিতে হচ্ছে জুন 2025 পর্যন্ত, গত জুলাই 24 থেকে যা আমি ইনকাম করেছি ব্যয় করেছি সমস্ত হিসাব। তো এটাকে ইনকাম অর্থাৎ আয় বর্ষ 24-25 আর কর বর্ষ 25-26। তো আমাদের এই 25-26 কর বর্ষে দেখেন সিটি কর্পোরেশন এলাকায় আমাদের কিন্তু ন্যূনতম কর এখনো 5,000 টাকা আছে, আর অন্যান্য সিটি কর্পোরেশন বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে 5,000। আপনারা জানেন যাদের ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আপনারা ইনকাম করেন এবং আপনার যদি সেখানে আপনার যদি ট্যাক্স রিটার্ন দেন, তাহলে আপনার জন্য 5,000 টাকা ফর ঢাকা এবং সিটি অনলি। তবে অন্যান্য সিটি কর্পোরেশন, সাপোজ ধরেন আপনি কুমিল্লা সিটি কর্পোরেশন অথবা বরিশাল সিটি কর্পোরেশন অথবা সিলেট সিটি কর্পোরেশন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ন্যূনতম কর হবে 4,000,
এবং সিটি কর্পোরেশন ছাড়া যদি আপনার কোনো পৌরসভা হয় বা অন্য কোনো ইউনিয়ন হয়, যেটাই হয়, সিটি কর্পোরেশন যদি অন্য সব এলাকায় 3,000 টাকা। তবে এই করবর্ষ 2025-26 এটা কিন্তু বলবৎ রয়েছে। অনেকেই প্রশ্ন করে এটা কি চেঞ্জ হয়েছে কিনা। আমাদের চেঞ্জটা শুরু হবে করবর্ষ 2026-27 থেকে। 2026-27 আমাদের সমস্ত এলাকা ভেদে 5,000 টাকা ন্যূনতম কর করে ফেলেছি। মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, অর্থাৎ আপনার ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত 5,000 টাকা ন্যূনতম করে ফেলেছে। অর্থাৎ আপনি যদি একটা ন্যূনতম কোনো ইউনিয়ন পর্যায়ে যদি আপনার করযোগ্য আয় থাকে, তাহলে আপনাকে ন্যূনতম 5,000 টাকা আগামী বর্ষ থেকে ন্যূনতম কর 5,000 টাকা দিতে হবে। তবে কন্ডিশন হচ্ছে 1,000 টাকা নতুন করদাতার জন্য। অর্থাৎ আপনি যদি এবারকার নতুন করদাতা হন, অর্থাৎ ওই বছর আপনি নতুন করদাতা, সেজন্য আপনার জন্য ন্যূনতম কর 1,000 টাকা করা হয়েছে। তো এই একই সিস্টেম 26-27 হবে বা 27-28 হবে, সেম। অর্থাৎ এখানে ইম্প্যাক্ট মানে কি হচ্ছে যে প্রভাবটা নতুন করদাতার জন্য আংশিক করমুক্তি সুবিধা সহ সব ক্ষেত্রে একটি একক কর হার প্রযোজ্য হয়েছে। অর্থাৎ আগামী করবর্ষ থেকে সব সিটি কর্পোরেশন সব এলাকার জন্য একটা ন্যূনতম একই কর হার প্রযোজ্য হয়ে যাবে। এটা অনেক বার্ডেন হবে, যারা ইউনিয়ন পর্যায়ে যারা আছে তাদের জন্য একটু বার্ডেন হবে। এটা হচ্ছে আমাদের এই সীমান্ত। এরপরে আমরা একটা পরিবর্তন না, এটা একটা জাস্ট দেওয়া হয়েছে যে আপনারা জানেন অনিবাসী নিবাসী, এটাকে আমরা বলি অনিবাসী নিবাসী। আমারটা শোনা যাচ্ছে সবাই একটু কাইন্ডলি? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নিবাসী অনিবাসী কথাটা কেন আসছে আমরা জানি, যখন আপনি কোনো ইনকাম ট্যাক্সের ব্যক্তি করদাতার কাজ করতে যাবেন, তো সেক্ষেত্রে ব্যক্তি হোক আর অব্যক্তি হোক, দুই ক্ষেত্রে আমরা নিবাসী অনিবাসী আমাদের নির্ধারণ করতে হয়। তো আমরা নিবাসী অনিবাসী নির্ধারণ করার মূল বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা আমাদের কোনো ব্যক্তি করদাতা বাংলাদেশে কতদিন এখানে অবস্থান করছে। অর্থাৎ আপনি একজন বাংলাদেশী হিসেবে তো আপনি বাই বর্ন একজন নিবাসী, বাট আপনি যদি কোনো কারণে বাংলাদেশী হয়েও আপনি কিন্তু বাংলাদেশি একজন অনিবাসী হতে পারেন। আবার একজন অনিবাসী তো উনি বাংলাদেশি নয়, কিন্তু উনি অনিবাসী হতে পারেন, আবার উনি নিবাসী হতে পারেন। যেমন একজন চাইনিজ লোক, উনি বাংলাদেশে চাকরি করছেন এবং বাংলাদেশে উনি অবস্থান করছেন, তাহলে সেক্ষেত্রে ওনার নিবাসী অনিবাসী উনি কিভাবে হবে। এবং একজন বাংলাদেশি উনি দেশের বাইরে আছেন, বাংলাদেশে মানে অবস্থান কম করছেন, সেখানে ওনার নিবাসী অনিবাসী বিষয়টা নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এখানে অনিবাসী বাংলাদেশি অনিবাসী বিদেশি এই কথাটা বলে হচ্ছে দুটোই হতে পারে। আমরা এখন বুঝবো যে অনিবাসী যারা নিবাসী নয় তারাই অনিবাসী। আমরা যদি নিচ থেকে শুরু করি বিষয়টা, দেখেন যারা নিবাসী, এই নিবাসী হতে গেলে কি করতে হয়। আপনি প্রথমে আসবেন যে একজন নিবাসী হতে গেলে আলোচ্য আয়বর্ষে অর্থাৎ উনি যে বছর আয় করছেন, অর্থাৎ জুলাই 2001 থেকে 30 জুন পর্যন্ত উনি যদি পুরো বছর যদি 183 দিন বাংলাদেশে অবস্থান করেন, যদি শুধু 365 দিনের মধ্যে যদি 183 দিন বাংলাদেশে অবস্থান করেন, যেমন পাসপোর্ট দ্বারা যদি এটা প্রমাণিত হয়, তাহলে উনি একজন নিবাসী। হ্যাঁ, তার এইখানে এখন দেখা গেল কি উনি কোনো কারণে 183 দিন বাংলাদেশে অবস্থান করেন নাই, বা উনি 83 দিন না হয় 180 দিন হয়ে গেল, বা 90 দিন হলো, তাহলে উনি কিন্তু অ্যাকচুয়ালি নিবাসী নয়। উনি নিবাসী নয় যখন, তখন আরেকটা ক্রাইটেরিয়াতে আসতে হবে। যদি নিবাসী না হয়ে থাকে 90 দিনও, তাহলে আলোচ্য আয়বর্ষ 90 দিন তবে তার বেশি, অর্থাৎ আলোচ্য আয়বর্ষ 90 দিন। এখানে এখানে একটু বলে রাখি, উনি যদি 183 দিন যদি অবস্থান করে, তাহলে কিন্তু একটা উনি নিবাসী হয়ে গেলেন। আবার আলোচ্য আয়বর্ষ উনি 90 দিন বা তার বেশি, একটা লোক মনে করেন 90 দিন উনি এক বছরে অবস্থান করছেন, কিন্তু যদি তারপরে উনার নিবাসী এখান থেকে উনি কিন্তু নিবাসী হতে পারবেন না যদি 90 দিন। তার সাথে একটা কন্ডিশন থাকবে যে বিগত 4 বছরে উনি একেবারে টোটালি 4 বছরের মধ্যে 365 দিন ছিলেন কিনা। অর্থাৎ উনি যদি 183 দিন থাকে, তাহলে উনি মানে উনি নিবাসী হয়ে গেল। আর উনি যদি শুধুমাত্র 90 দিন কিংবা তার বেশি হলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 183 দিন নিচে কম, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা ক্রাইটেরিয়া দিতে হবে যে উনি বিগত 4 বছরের মধ্যে 365 দিন সর্বমোট উনি বাংলাদেশে ছিলেন কিনা। তাহলে সেটাও যদি হয়, তাহলে তিনি নিবাসী। আর অনিবাসী হচ্ছে এই ক্রাইটেরিয়া বাদে যা আছে সবগুলি অনিবাসী হয়ে যাবে। তাহলে এটা হলো সবচেয়ে সহজ। অর্থাৎ আপনার খেয়াল রাখবেন, অনিবাসী বা নিবাসী প্রশ্নটা যখন আসবে, আপনি যখন বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন,
যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে চাইনিজ, তারা কিন্তু আমরা দেখি তাদের পাসপোর্ট হিসাব করি যে এখন নিবাসী অনিবাসীর সুবিধা কি। যেমন একজন নিবাসী হলে সে কিন্তু স্বাভাবিক 4.5 লাখ 3.5 লাখ টাকা থেকে তার স্টাফটা সে পাবে। আর যদি উনি অনিবাসী হয় তাহলে ওনার কিন্তু 30% ট্যাক্স হয়ে যায় সব টোটাল ওনার স্টাফটা হতে 30%, অর্থাৎ ওনার যা ইনকাম হবে কোনো এক্সামটেড পাবে না, উনি সরাসরি 30% ওনার ট্যাক্স হয়ে যাবে। আর যখন উনি নিবাসী হবেন তাহলে ওনার কিন্তু 3.5 লাখ টাকার উনি এক্সামটেডটা পাবেন, স্ল্যাবটা পাবেন, এবং ওনার জন্য বাংলাদেশের যে স্বাভাবিক করা হার সেটা প্রযোজ্য। তাহলে একটা একটা লোকের, যেমন আমি গত পরশুদিন 6 জন চাইনিজের ডাইরেক্টরদের কাজ করতে গিয়ে ওদের নিবাসী অনিবাসী ভাই করতে হয়েছে। উনি এখানে কয়দিন ছিল, যদি উনি অনিবাসী হয়ে থাকে তাহলে ওনার ট্যাক্স রেট একটা হবে, আর উনি যদি নিবাসী হয় তাহলে ওনার আরেকটা ট্যাক্স রেট হবে। তাহলে এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার শুধু ব্যক্তি পর্যায়ে জানতে গেলে আমাদের আজকে হেডিং হচ্ছে স্বাভাবিক ব্যক্তি যেটা কর হার, তাহলে কর হার কিভাবে নির্ধারণ হবে শুধু এইটুকু জানলেই হবে না, আপনাকে আপনাকে এটাও জানতে হবে, আপনাকে এটাও জানতে হবে, আপনাকে তার সাথে নিবাসী অনিবাসীটাও জানতে হবে, নাহলে কিন্তু আপনি ভুল করবেন। এখানে একটা লোকের অনিবাসী বাট আপনি যদি তাকে জন্য স্টাফটা প্রোভাইড করেন তাহলে আপনার একটা ভুল হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাসেসমেন্ট ঠিক হবে না। আর একজন লোক অনিবাসী, তার জন্য যদি আপনি স্টাফটা প্রোভাইড করেন তাহলে সেখানে সরকার কম ট্যাক্স পাবে, তাহলে সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এরপরে আমার পর্যন্ত যে আমি অনিবাসী পর্যন্ত আসলাম, নিবাসী অনিবাসী পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অর্থাৎ আমি যে কটা প্রশ্ন করলাম আপনাদের আবার বলি, যে এই যে হার, তারপরে এই যে আমাদের বয়স, এই যে আমাদের ন্যূনতম কর এবং নিবাসী অনিবাসী, এই পর্যন্ত আপনাদের কোনো কার প্রশ্ন আছে কিনা? এদের ভাই একজন কোশ্চেন রেখেছেন, ওই মেসেজ করেছেন উনি, ওনাকে আমি, বদরুজ্জামান। হ্যাঁ বলেন। উনি কি বদরুদ্দোজা, হ্যাঁ, উনি লিখেছেন এরকম যে করদাতা যদি বাংলাদেশি হয় কিন্তু বিদেশে অবস্থান করেন তাহলে কি হবে, উনি এই মেসেজটা করেছেন। হ্যাঁ, করদাতা যদি বাংলাদেশি হয়, হ্যাঁ বাংলাদেশি হলে উনি বাংলাদেশি যদি উনি তো এই যে অনিবাসী, অনিবাসী বিদেশি, অনিবাসী বাংলাদেশি, হ্যাঁ, কিন্তু করদাতা কি বাংলাদেশি? তো বাংলাদেশি হলে যদি সে এখানে তার স্ট্যাটাসটা বের করতে হবে যে সে কতদিন বাংলাদেশে ছিল, ওটা একইভাবে তাকে নির্ধারণ করতে হবে। জি, থ্যাংক ইউ। অনিবাসী বাংলাদেশে যদি সে আমাদের এখানে যদি বাংলাদেশে না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই নিবাসী অনিবাসী একই হারটা প্রযোজ্য হবে আর কি। এই যে এখানে লিখে আছে, স্বাভাবিক ব্যক্তি বাংলাদেশে অবস্থানের সময়কাল একজন, এটা সবার জন্য প্রযোজ্য। ওকে, জি, এক্ষেত্রে আরেকটা কোশ্চেন রাখা যাবে, নুরুজ্জামান উনি বোধহয় একটা কোশ্চেন করতে যাচ্ছে এই বিষয়ে, হ্যাঁ বলেন। রাইট? জি স্যার, আমার কোশ্চেনটা ছিল, এখানে অনেকে আছে বাংলাদেশি নাগরিক, তারা দেশের বাহিরে থাকতেছে, অর্থাৎ তাদের ইনকামটা হচ্ছে রেমিটেন্স হিসেবে বাংলাদেশে আসে। সেক্ষেত্রে সে যখন বাংলাদেশে ছিল তখন সে একটা টিন করে গেছে, এখন তার টিনের এগেনস্টে কি প্রতি বছর রিটার্ন দিতে হবে কিনা, এবং হচ্ছে তখন তার ক্ষেত্রে কিভাবে নিবাসী অনিবাসীটা কাউন্ট করা হবে, এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। না, একটা বাংলাদেশি তো সে 5 বছর পর্যন্ত তো বাংলাদেশে না আসে পারে না, হ্যাঁ, সে তো কোনো না কোনো ভাবে এই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। যে তারপরেও সেই যেহেতু যেহেতু বাংলাদেশি, তাহলে সেই যদি তার ইটিন খুলে থাকে এবং নিশ্চয় তার এই দেশের সম্পদ আছে বা তার আয়, সে বিদেশ থেকে যে আয়গুলো পাঠাচ্ছে এগুলো তো এক্সাম্পটেড ইনকাম, এখানে হয়তো কোনো অ্যাসেট করছে বা তার বাবা মার জন্য বা ভাই বোনের জন্য কোনো কাজ করছে, তাহলে সেক্ষেত্রে সে ইচ্ছে করলে বাংলাদেশে তার ট্যাক্স ফাইল খুলতে পারে। কারণ এখানে আপনারা জানেন, এখানে যদি সে বাংলাদেশে এক্সাম্পটেড ইনকাম হিসাবে এই ইনকামটা যদি দেখাতে চায় তাহলে স্বাভাবিকভাবে তার কিন্তু ট্যাক্স ফাইলটা খোলা লাগে, কারণ তার তো আগে ওই টাকাটা তার হোয়াইট করতে হবে, অর্থাৎ এখানে তার ডিক্লারেশন দিতে হবে যে আমি এই টাকাটাকে বিদেশ থেকে আনছি। হ্যাঁ, করার পরে ওইখান থেকে সে নিজেও তার সম্পদ করতে পারে অথবা তার বাবা মাকে দিতে পারে, ভাই বোনকে দিতে পারে। তো সেক্ষেত্রে সে যদি রেমিটেন্স পাঠায় তাহলে সেক্ষেত্রে তার প্রতি বছর রিটার্নটা দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি ইটিন খুলে যদি রিটার্ন না দেখে থাকে তাহলে তো উনি একটা ডিফল্ট হিসেবে গণ্য হবে, ডিফল্টার হিসেবে গণ্য হলে তো ওনার নামে চিঠি হবে। অর্থাৎ আপনাকে হয়তো টিনটা বন্ধ করতে হবে, অথবা আপনাকে প্রতি বছর আপনার যেই বিদেশি ইনকামটা আছে সেটা যদি আসে সেটা দেখাবেন, ওরা না আসলেও দেখাবেন, দুটোই আপনাকে ক্লারিফিকেশন করে রিটার্ন দিতে হবে। আর কোনো কারণে রিটার্ন আপনি যদি না দিতে চান, যদি কমপ্লিট আপনি বিদেশি থাকবেন, বাংলাদেশে আপনার আর কোনো দরকার নেই, সেক্ষেত্রে আপনি এই টিনটা বন্ধ করে দেওয়ার জন্য একটা যেটা আমাদের টিন বন্ধ করার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেটা ফলো করলে হয়ে যাবে। ওকে, জি, থ্যাংক ইউ।
আরেকজন Thank you, কোশ্চেন করছে, দিদার ভাই কোশ্চেন নেওয়া যাবে কিনা? জি জি বলেন মারাজুল ইসলাম উনি বলেন please। হ্যান্ড রেজ করেছে, আপনি কোশ্চেনটা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার পরিচিত এক ভাই, উনি বিগত 4-5 বছর থেকে বিদেশে থাকে। হ্যাঁ, উনি জি। ফেস্টিভ্যাল বা এরকম কোনো ইতে আসে, তো মেইন ইনকাম হলো বিদেশে ওনার। তো উনি টাকা পাঠায়, দেশে টাকা পাঠায়। হ্যাঁ, উনার বাসায় টাকা পাঠায় বা উনার অ্যাকাউন্ট করা আছে, ওখানে ট্রান্সফার করে দেয়। তো উনি যেটা সমস্যা হয়েছে যে উনি 4 বছর ধরে ওনার টিম খোলার ছিল আগে থেকে, কিন্তু 4 বছর থেকে রিটার্ন দেয়নি। তো এক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে ওনার কি রিটার্নটা যদি না দেয় তবে সমস্যা হবে? হ্যাঁ, ওই বুঝতে পারছি। রিটার্নটা তো অ্যাকচুয়ালি আইন অনুসারে রিটার্ন দিতে হবে। আপনি যখন ইটিং করবেন, আপনি 166 অনুসারে যাদের ইটিং আছে তাদের অবশ্যই রিটার্ন দিতে হবে, ম্যান্ডেটরি। যদি না দেন তাহলে তো অলরেডি আপনি, যদি উনি 4 বছর না দিয়ে থাকেন, হয়তো ওনার নামে মামলা অলরেডি হয়ে গেছে, অর্থাৎ ডিফল্টার অফ রিটার্ন, এই জন্য একটা মামলা তো হয়। তো ওনার তো মিনিমাম একটা মামলা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওনার উচিত হচ্ছে যে ওনার যদি রিটার্ন দেওয়ার মানে যদি অবস্থান না থাকে, উনি অলরেডি রিটার্ন না দেওয়ার কারণটা ব্যাখ্যা করে উনি অ্যাপ্লিকেশন করে ওনার ইটি ক্লোজ করার জন্য বলতে পারে, অথবা উনি রিটার্নটা দিয়ে যেতে পারে ওনার অবস্থানটা ব্যাখ্যা করে। অর্থাৎ ওনার যদি অ্যাসেট না থাকে, সেক্ষেত্রে অ্যাসেট আয় যদি কোনোটাই না থাকে, আয় তো আছে যে ধর যদি বিদেশ থেকে টাকা পাঠায়, তো সেটা একটা জি, এক্সাম্পল। ওনার যে কৃষি আয় আছে সেটা আবার দেশে ওনার নামে কৃষি আয় হচ্ছে আর কি। বিদেশ থেকে টাকা পাঠায় না, হ্যাঁ, টাকা পাঠায়। হ্যাঁ, সেটা তো ওনার এক্সাম্পটেড ইনকাম, উনি ওইটাই তো দেখাই উনি রিটার্ন দিতে পারে। ওনার তো ট্যাক্স দিতে হচ্ছে না, তাহলে উনি রিটার্নটা ওনার তো দিতে দিয়ে। ট্যাক্স দিতে হবে না, সেটাই তো উনি দিতে হ্যাঁ, পারবে স্যার। এখন মনে যদি দিতে চায় যে 4 বছর পরে আমি এই ডিফল্ট বছর হয়েছে, 4 বছর যে ডিফল্ট হয়েছে, উনাকে সার্কেলে খবর নিতে পারেন যে ওনার নামে কোনো চিঠি হয়েছে কিনা, মামলা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, উনি যেটা হচ্ছে যে উনি ওই 4 বছরের রিটার্ন দেওয়ার ব্যবস্থা করতে পারেন, অথবা উনি প্রথমবার দিয়ে 3 বছর কেন দিতে পারেন না, ওটা একটা অ্যাপোলজি দিয়ে ফার্স্ট টাইম হিসেবে দিতে পারেন, দুটো একটা করতে পারেন। সেটা হয়তো উনি ওনার যে কোনো একজন লয়ারের সাথে আলাপ করে উনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। যে মানে 4 বছরের রিটার্ন দিতে হলে ওনাকে একটা আবেদন দিতে হবে যে আমি কোনো হ্যাঁ কারণে হ্যাঁ, দিতে পারিনি। ও নর্মালি দিতে হবে, অর্থাৎ এগুলো হিয়ারিং হবে, অর্থাৎ ওনার সেলফে দেওয়ার সুযোগ নেই, এখন নর্মালি দিতে হবে। অথবা উনি 4 বছর যদি ওনার নামে কোনো মামলা না হয়ে থাকে, উনি ওই 3 বছর রিটার্ন না দেওয়ার একটা ব্যাখ্যা দিয়ে ফার্স্ট টাইম দিয়ে দিতে পারে। ওটা টেকনিক্যালি দিতে হবে, যেন ওনারা বুঝে যে না, ওনার আগে ইনকাম ছিল না, এই জন্য উনি দেয়নি। কিন্তু আপনি যদি না দেন, এবার যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু উনি এই মামলাটা ফেস করতে হবে ওনাকে, অন্তত ক্লারিফিকেশন দিয়ে আসতে তাহলে দিতে পারেন না। ঠিক ওনার আছে। নামে কোনো মামলা হয়নি এ পর্যন্ত, তাহলে উনি যে কোনো একটা যে পরামর্শ দিলেন এগুলোর মধ্যে একটা করতে হ্যাঁ, পারেন, তাই না? জাস্ট ওই যে আমরা অনেক যারা স্যার যারা বলেন। বিদেশে প্রবাসে মানে রেমিটেন্স যোদ্ধা যারা, মনে করেন 5 বছর 6 বছরের জন্য একবারে চলে যায়, তো উনারা উনাদের যে আয়টা আসবে বা ওইখানে যে ইনকাম হবে, যেটা রেমিটেন্স আসবে, এটার উপরে ন্যূনতম কোনো টাকা কর নেই, এটা সম্পূর্ণ না না, কর ফ্রি, তাই না? এর যারা রেমিটেন্স যোদ্ধা তাদের কোনো ট্যাক্স নাই, শুধু দেখানোটাই হচ্ছে ওদের কাজ। হ্যাঁ, ঠিক আছে। জি আমাদের জি আমাদের যে রেমিটেন্স, সেটা এর ইনকামটা এক্সাম্পটেড ইনকাম। ঠিক আছে। যদি উনি প্রপারলি ব্যাংক চ্যানেলে টাকাটা নিয়ে আসে, তাহলে ওটা এক্সাম্পটেড জি ইনকাম। ঠিক আছে। ওকে, আমরা এটা জি। আলোচনা করবো আমাদের পরবর্তী সেশন, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আর কোনো প্রশ্ন আচ্ছা, তো নাই না, আমরা নেক্সট ধন্যবাদ ইয়েতে স্যার, যাচ্ছি। ধন্যবাদ। যদি ঠিক থাকে আপনারা নোট করে রাখেন, পরবর্তী একটা সুযোগ দিব। ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের একটু টাইম লিমিটেশন আছে, যেহেতু যেটুকু আপনাদের জন্য রেডি করছি এটা যেন একটু সবাইকে দিতে পারে। হ্যাঁ, আহ, আচ্ছা, আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অধ্যাদেশ। যেহেতু আমাদের অধ্যাদেশের পরিবর্তনগুলি নিয়ে আমরা কথা বলছি, সেহেতু আমাদের 2025-এর যে পরিবর্তন আপনারা জানেন, অনেকেই যারা ট্যাক্স প্র্যাকটিস করেন কিংবা যারা জানেন বা যারা নিজের রিটার্ন নিজে দেন, তাদের অনেক সময় জানা থাকে যে কি কি পরিবর্তন হয়েছে। অনেক সময় তারা ওই জিনিসটা পরিপত্র, আইন, গ্যাজেট এগুলো পড়ে ওরা আসলে অনুধাবন করতে পারে না। অনেক সময় আমাদের অনেকবার পড়তে হয়, পরে আমাদেরকে অনুধাবন করতে হয় অ্যাকচুয়ালি কি পরিবর্তনটা করলো। এখানে যেটা হচ্ছে, যেমন আমাদের একটা স্বাভাবিক ব্যক্তি এবং এখানে রিটার্ন জমা দেওয়ার নির্দিষ্ট তারিখের সংজ্ঞা, অর্থাৎ আগে ছিল কি কর দিবস, আমরা ট্যাক্স ডে বলতাম। হ্যাঁ, এটাকে পরিবর্তন করে নামটাকে পরিবর্তন করা হয়েছে রিটার্ন দাখিলের তারিখ, অর্থাৎ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ ট্যাক্স ডে। তো যা আপনারা জানেন যে স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অভিযুক্ত, এই হিন্দু অভিযুক্ত পরিবেশ সারা ব্রিটিশ আমল থেকে এটা আছে। আপনি ধরেন স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার যারা
এখন তো আর কোনো হিন্দু পরিবার খুব কম, কিন্তু হিন্দুদের মধ্যে এই কাঠিটি ছিল বলে ওদেরকে একটা স্বাভাবিক ব্যক্তি হিসেবে ধরতো। 51 পরিবার যেটা, সেই রিটার্ন দাখিলের তারিখ হচ্ছে 30শে নভেম্বর, আগের মতোই আছে। আপনি 30শে নভেম্বরের মধ্যে অবশ্যই রিটার্ন দাখিল করবেন। তাহলে এটাকে নির্দিষ্ট তারিখের কথা বলা হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আপনি রিটার্ন দাখিল না করতে পারেন, তাহলে বিভিন্ন আইনগত সমস্যা বা আইনগত জটিলতা বা আইনগত বিভিন্ন কনসিকুয়েন্স তৈরি হবে, সেটা নিয়ে আলোচনা করবো আমরা ডিটেলস পরে। তাহলে প্রথম হচ্ছে যিনি স্বাভাবিক অর্থাৎ ব্যক্তি, অর্থাৎ আল্লাহ সৃষ্টি যে ব্যক্তি, অর্থাৎ আমরা যারা, তাদের রিটার্ন দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। আর স্বাভাবিক ব্যক্তি কর্তৃক প্রথমবার রিটার্ন দাখিল, অর্থাৎ উনি ফার্স্ট টাইম রিটার্ন দিবেন, অর্থাৎ উনার গত বছর 3 নিচ্ছে, এবার ফার্স্ট টাইম রিটার্ন দিবেন, উনার জন্য কিন্তু রিটার্ন দাখিল নির্দিষ্ট তারিখটা অর্থাৎ এই বছর শেষ হওয়ার পরবর্তী বছরে 30শে জুন পর্যন্ত, অর্থাৎ এই আয় বর্ষ, অর্থাৎ এই 25-26 30শে জুন পর্যন্ত যদি এবছর হয় ওনার, অর্থাৎ প্রথমবার যারা দিবে তাদের জন্য নির্দিষ্ট তারিখটা 30শে নভেম্বরের পরেও থাকবে। অর্থাৎ যিনি আগে কখনো রিটার্ন দাখিল করা ওনার প্রযোজ্য ছিল না, সেটা তার জন্য, অর্থাৎ উনি এবার মাত্র করলেন বা গতবার করছেন, এবার প্রথম দিবেন, ওনার জন্য 30শে জুন পর্যন্ত, আগামী বছরের 30শে জুন পর্যন্ত। তারপরে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই আছে যারা দেশের বাইরে থাকেন বা ভিসা নিয়ে দেশের বাইরে গেছেন, ট্যুরে গেছেন, কিংবা ব্যবসার উদ্দেশ্যে গেছেন, কিংবা যারা বিদেশে করদাতা আছেন, তারা কিন্তু অনেক সময় 30শে নভেম্বরের মধ্যে নাও দিতে পারে। সেই ক্ষেত্রে উনি যদি বাংলাদেশে ফেরত আসবেন, যেদিন আসবেন তার পরবর্তী 90 দিনের মধ্যে উনি সাবমিট করবেন। উনি যদি তখন ডিসেম্বরে আসেন, তাহলে ডিসেম্বর থেকে 3 মাসের মধ্যে ওনাকে রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে উনি কখনো ডিফল্টার হবেন না। আমরা জানি যে রিটার্ন যদি নির্দিষ্ট তারিখের, এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আমরা রিটার্ন না দিই, তাহলে আমরাকে বলে ডিফল্টার ইন রিটার্ন, অর্থাৎ রিটার্ন দাখিলে ব্যর্থতা, সময়মত রিটার্ন দাখিলে ব্যর্থতা। আপনি একজন ডিফল্টার রিটার্ন পেয়ার হিসেবে গণ্য হলেন। তো সেক্ষেত্রে আপনি যদি বিদেশেও থাকেন, তাহলে আপনার জন্য 30শে নভেম্বর, অর্থাৎ নভেম্বর 30 তারিখে আপনি দেশে বাইরে ছিলেন, তাহলে আপনার জন্য কিন্তু ওই তারিখটা শেষ হবে না। আপনার জন্য শেষ হবে কখন থেকে? যেই মাত্র আপনি দেশের বাইরে থেকে আসবেন তার 90 দিন পরে। তারপরেও আপনাদের এবারে আমাদের নতুন যে বিষয়টা করছে, যেটা আগে ছিল না, গত 23 আইনে ছিল না, যে যদি কোনো কারণে আপনি একজন স্বাভাবিক ব্যক্তিও হন, আপনি 30শে নভেম্বরের মধ্যে রিটার্নটা দিতে পারবেন না, কোনো কারণে কোনো একটা অসুবিধা আছে, আপনি অনেক ডকুমেন্ট পাবেন না, তখন আপনি কি করবেন? একটা আবেদন করবেন কর কমিশনার বরাবর। সেটা আবার সেটা কতদিনের মধ্যে? যে এই কর কমিশনার আবেদন একজন স্বাভাবিক ব্যক্তি রিটার্ন দাখিলের 90 দিনের জন্য আপনি সময় পেতে পারেন। অর্থাৎ আপনি 30শে নভেম্বরের আগে, অর্থাৎ আপনি 90 দিন পর্যন্ত, অর্থাৎ 3 মাস পর্যন্ত সময় বাড়ানোর একটা সুযোগ গত আইনে ছিল না, এবার দেওয়া হয়েছে, যে আপনি ইচ্ছা করলে আরো 3 মাস সময়টা আবেদন করে বাড়ায় নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে যদি আমাদের 30শে নভেম্বর, 30শে জুন বা 90 দিন, এই ক্ষেত্রে যদি কোনো সরকারি ছুটি থাকে, তাহলে ছুটির পরের দিন আপনার জন্য নির্দিষ্ট তারিখ প্রযোজ্য হবে। তাহলে আপনি এটা অবশ্যই খেয়াল করবেন যে আগের সাথে যে পরিবর্তনটা আগে ছিল একটা কর দিবস, এটাকে এখন নাম দিয়েছে নির্দিষ্ট তারিখ। এবং তারিখের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পরিবর্তন হচ্ছে যে যে 90 দিন পর্যন্ত আপনি সময় বর্ধিত করতে পারবেন আবেদন করে। এই হচ্ছে আমাদের পরিবর্তন। তাহলে আমরা এইটুকু বুঝলাম, প্রশ্ন আপনাদের উপর থেকে পরে নিব। তো এর সাথে আপনাকে আরেকটা রিলেটেড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন হচ্ছে রিটার্ন দাখিল। আমরা গত আইনে 2023 সালের আইনে আমরা কিন্তু ম্যানুয়াল রিটার্ন দিতে পারতাম, অর্থাৎ আমরা যারা রিটার্ন ফিল আপ করি, আপনারা জানেন যে আমাদের রিটার্নের একটি নির্দিষ্ট ফর্ম আছে, সরকারি যে গ্যাজেটেড ফর্ম বিধি দ্বারা সেই ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটা কিন্তু আমরা ম্যানুয়ালি ফিল আপ করে অথবা সফট কপি করে আমরা চেঞ্জ করে আমরা অফলাইনে গিয়ে, অর্থাৎ কমিশনার অফিসে গিয়ে বা আপনার ডিসি সার্কুলার অফিসে গিয়ে আমরা রিটার্ন সাবমিট করতে পারতাম 2023 সালে। কিন্তু 2024 সালে কি করলো? একটু পরিবর্তন করলো যে না, আমরা এখন আস্তে আস্তে ডিজিটালাইজড হবো। এখন শুধু সরকারি ব্যাংকার, সিটি ঢাকা সিটি এবং গাজীপুর এবং চট্টগ্রাম, তারপরে চলে গেল আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকলের ক্ষেত্রে যে রিটার্ন গুলো সব অনলাইন দিতে হবে। কিন্তু এবার ইম্পর্টেন্ট হচ্ছে যে এবার 2025 সালে আমাদের সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে, বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের সকল এই রিটার্ন গুলোকে অনলাইন সাবমিশন করতে বলছে। অর্থাৎ এখন থেকে আর আপনি অফলাইন রিটার্ন দিতে পারবেন না। এখন অফলাইন রিটার্ন দিতে পারবেন না সকলের ক্ষেত্রে, অর্থাৎ কিন্তু আমাদের এখানে 5টা কন্ডিশন আছে, যারা এই ধরনের ক্যাটাগরি তাদের ক্ষেত্রে শুধু রিল্যাক্স করা হয়েছে, আর সকলকেই আমরা রিটার্নটা অনলাইন দিতে হবে। অনলাইন রিটার্ন দেওয়া মানে হচ্ছে, আপনি জানেন এটা আমাদের কোর্সের মধ্যে আছে, কিভাবে রিটার্ন ফিল আপ করবেন এবং সেটা ফিল আপ করে সেটা কিভাবে আপনার সাবমিশন করবেন, এবং সেটাই আমরা শেখাবো আমাদের কোর্সে ডিটেলস।
আজকে শুধু এটুকু বললাম যে একটা যে আমাদের বিজ্ঞাপন সেটা হচ্ছে যে আমরা সকলেই স্বাভাবিক ব্যক্তি, বিশেষ করে স্বাভাবিক ব্যক্তি, কোম্পানি না, কোম্পানি ফার্ম না, শুধু স্বাভাবিক ব্যক্তি, তাদের সকলকে রিটার্ন দিতে হবে অনলাইনে। শুধুমাত্র কারা দিবেন না, তাদের বলা হচ্ছে যারা 65 বছরের বৃদ্ধ, তারা ইচ্ছা করলে আপনার অফলাইনে দিতে পারেন, ওরা অফলাইনে দিবেন, ওরা ওদের জন্য ই রিটার্ন ম্যান্ডেটরি না। আর যারা মনে করেন শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী, হ্যাঁ, তাদের জন্য কিন্তু আপনি অফলাইন বা আপনি সার্কেলে গিয়ে আপনি হাতে লিখে অথবা সফট কপি লিখে আপনি দিতে পারবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, অর্থাৎ বিদেশে আছেন, হ্যাঁ, বিদেশে অবস্থান বাংলাদেশি করদাতা যারা বিদেশে চাকরি করছে, তারাও কিন্তু ইচ্ছা করলে অনেক সময় দেখা যাচ্ছে তার এনআইডি নাই, তার ওই যে একটা ডিজিটালাইজড নাই, সেক্ষেত্রে উনি যেহেতু বিদেশে আছেন তার জন্য একটা রিল্যাক্স করা হচ্ছে, উনি ইচ্ছা করলে উনি সার্কেল অফিসে মেনে দিতে পারবেন। তারপরে মৃত ব্যক্তির পক্ষে তার প্রতিনিধি, আইনগত প্রতিনিধি, যেমন আপনার বাবা মরে গেল, আপনি ছেলে হিসাবে কিন্তু আপনি ইচ্ছা করলে এটাকে ম্যানুয়ালি দিতে পারবেন। তারপরে যেহেতু ওনার নামে টিম, তাহলে এখানে কিন্তু উনি ওটিপি পাবে না, ওটিপি না পেলে তো আমরা এটাকে রিটার্ন দিতে পারবো না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে যিনি মৃত ব্যক্তির, যিনি ছেলে, বড় ছেলে বা অথবা ওনার ওয়াইফ অথবা যে কোনো আইনগত প্রতিনিধি এই রিটার্নটা অফলাইনে দিতে পারবেন। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, অর্থাৎ বাংলাদেশে যারা বিদেশি নাগরিক আছে, তারাও ইচ্ছা করলে অফলাইনে দিতে পারবেন এবং ইচ্ছা করলে তারা অনলাইনে দিতে পারবেন। এটার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি এদেরকে করা যাচ্ছে না, প্রথমত যদি বৃদ্ধ লোকদের রিটার্ন সাবমিট করা টাফ, ওনাদের ওটিপি দিতে সমস্যা, ওনাদের অনেক রকমের প্রবলেম হয় বা বার্ধক্যের সমস্যা, প্রতিবন্ধী যারা হয়তো হাত নাই সে তো ইয়ে দিতে পারবে না, তারপরে বা কোনো গতি প্রতিবন্ধী হতে পারে, যেভাবে হোক। তারপরে বাংলাদেশি করদাতা বিদেশি যারা আছেন তাদের হয়তো এনআইডি থাকে না, তাদের তো যেহেতু সিম কার্ড লাগবে, এটা সম্ভব না, মৃত ব্যক্তির পক্ষে সম্ভব না, বিদেশি নাগরিক তাদেরও সিম কার্ড সমস্যা হতে পারে। এইসব ক্ষেত্রে আপনি শুধু অফলাইনে দিতে পারবেন, তবে ইচ্ছা করলে আপনি অনলাইনেও দিতে পারবেন। এটা আপনাদেরকে এই বড় পরিবর্তন হচ্ছে 2025 সালে, যে আপনাকে সমস্ত রিটার্ন গুলো রিটার্ন করে আপনাকে অনলাইন দিতে হবে। তাহলে আমরা এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। এইটুকু আমরা যে আপনার নির্দিষ্ট তারিখ এবং অনলাইন রিটার্ন এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জাস্ট 3 থেকে 4 মিনিট, হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। 3 মিনিট। হ্যালো ভাইয়া, প্রশ্ন। জি, আমার ভাইয়া একটা প্রশ্ন। হ্যালো ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, একজন করদাতা উনি এখন বিদেশে, আপনার কথাটা একটু বলেন, জোরে বলেন। একজন করদাতা উনি এখন বিদেশে থাকে, এখন ওনার নামে ইউজার আইডি আর পাসওয়ার্ড খুলে আমি যদি রিটার্নটা সাবমিট করি, উনি এখন বিদেশে, কিন্তু তো কোনো আইনগত কি ঝামেলা হবে? না, ওনার সিম আছে নাকি দেশে? জি, টিন আছে। সিম এবং ওনার যে মোবাইল সিম আছে, ওনার নামে সিম করা গেছে, অর্থাৎ বায়োমেট্রিক সিম আছে? বাসায় আছে। হ্যাঁ, আপনি করতে পারবেন, ওটা তো পরে, ওটা তো আইনগত সমস্যা কি। আপনি যেহেতু ওনার নামে উনি বিদেশে আছেন, ঠিক আছে, বাট ওনার সিম আছে, আপনি ইচ্ছা করলে, বলাই তো আছে যে ইচ্ছা করলে করতে পারবেন। আপনাকে যদি অথরাইজ করছে না তুমি করে দাও, আপনি করতে পারবেন। আপনাকে যদি উনি কনসেন্ট দেয়, ওনার কনসেন্ট থাকতে হবে। আচ্ছা, এটা কি মৌখিক কনসেন্ট থাকলে হবে না ভাইয়া? হ্যাঁ, মৌখিক কনসেন্ট, বা আপনি ইচ্ছা করলে আপনি একটা রিটেনে নিতে পারেন। যদি মৌখিক কনসেন্ট, যেহেতু একটা ওনার পক্ষে আপনি কাজটা করবেন, তাহলে ওনাকে এটা জানাই করতে হবে। ওনাকে আপনি বলবেন যে ঠিক আছে, তুমি এটা আমার এটা ইয়ে করো, আমার ওটিপিটা তুমি দিয়ে দিও আর আমার কাজটা শেষ করে দাও। ওটা আইনি বলা আছে, ইচ্ছা করলে উনি রিটার্ন দিতে পারবেন যে কোনো ভাবে, ইচ্ছা করলে। মানে ফাঁকটা রেখে দিচ্ছে যে ওনার একটা এখানে বলা আছে, ইচ্ছা করলে উনি রিটার্ন দিতে পারবেন। এই উচ্চারিত উনি দেশে বাইরে আছেন, তো সেক্ষেত্রে উনি রিটার্ন যদি চেষ্টা করে যে না আমার তো সিম আছে, তো তুমি আমার পক্ষে ওটিপিটা দিয়ে দাও, আমি অনলাইনে দিব। ওকে, তারপরে হ্যালো, আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমার কথা শোনা যায়? জি জি, শুনতে পাচ্ছি। তাহলে আমরা নেক্সট যাচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রেখে দিন। আমরা এখন
এইখানে আমাদের একটু ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির আহ, একজন ব্যক্তি যখন আপনি একটা অ্যাসেসমেন্ট করবেন, আপনারা জানেন আয়কর হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ আপনি যে আয় করলে সরাসরি আপনাকে ট্যাক্স দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার আয়ের যে, স্যার প্রশ্ন করতে পারবো স্যার? হ্যাঁ বলেন বলেন করে ফেলেন। স্যার আমার আম্মা ইন্তেকাল করছিল তো গত বছর এই নভেম্বরের 13 তারিখ। এখন আম্মুর ফাইলে যা আছে সেগুলো আমার ফাইলে ট্রান্সফার করে আনতে হবে না? হ্যাঁ, যদি আপনার লিগেল অথরিটি তৈরি হয়, অর্থাৎ আপনি অ্যাসেট তো ট্রান্সফার করা, তো বিষয়টা হচ্ছে যে সাকসেশন সার্টিফিকেট লাগবে আপনার, যাতে কোর্ট থেকে যদি আপনাকে আপনার ওয়ারিশটা কনফার্ম করে যে আপনি আইনগতভাবে আপনাদের যদি বন্টক হয় তাহলে আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার সম্পদগুলো ট্রান্সফার, এখন আপনি সম্পদ যদি আপনার নামে নিয়ে নেন তাহলে ওটা তো ঠিক হবে না অ্যাজ পার সাকসেশন সার্টিফিকেট। আমি বুঝাতে চাচ্ছি অ্যাজ পার ল আপনাকে সম্পদগুলো ট্রান্সফার করে নিতে পারবেন, অর্থাৎ উইদাউট ল ছাড়া আপনি সম্পদ ট্রান্সফার করতে পারবেন না। অর্থাৎ আপনাদের বাড়ি আছে ওনার নামে, তো এই বাড়িটা কে নিবে? এখন যদি আপনি বড় ছেলে হিসেবে আপনার এখানে দেখাই দেন তাহলে এটা একটা আইনগত, এই জন্য সাকসেশন সার্টিফিকেট লাগবে কোর্ট থেকে, আপনাকে একটা সাকসেশন সার্টিফিকেট অথবা একটা বন্টকনামা লাগবে। ওটা দেখিয়ে আপনারা একটা আপনারা আপনার সম্পত্তিগুলো যার যার প্রফেশনাল অনুসারে যার যার যেখানে ফাইল আছে সেখানে আপনি নিতে পারবেন। তো যদি যদি আপনারা আয়ের ক্ষেত্রে যদি কোনো আয় থাকে, আয় যদি কোনো সম্পত্তি কোনো আয় আসে, ভাড়া ইনকাম আছে, সেক্ষেত্রে ইচ্ছা করলে আপনি ওনার নামেও দেখাতে পারেন। আপনি রিপ্রেজেন্টেটিভ হয়ে যে কোনো একজন আপনার আপনার মা অথবা আপনার বড় ছেলে হিসেবে আপনি দিয়ে যেতে পারেন, অর্থাৎ পক্ষে দিয়ে যেতে পারেন। আর যদি আপনি আয়টাকে একটা ডিস্ট্রিবিউশন করে নিতে চান যে না আমি আয়টাকে ভাগ করে নিব, তার ভাই বোন, ওটা হয়তো ওয়ারিশ সনদপত্র অনুসারে আপনারা আয়টাকে ভাগ করে দেখা যাবেন যে আমরা আয়টা, আমি আমার অংশটা আমি আমার ফাইলে নিচ্ছি, ওনার অংশটা ওনার ফাইলে নিচ্ছি, কিন্তু সম্পদটাকে ডিস্ট্রিবিউশন করতে গেলে মাস্ট সাকসেশন সার্টিফিকেট লাগবে। ওকে স্যার আমাদের টোটাল যা অ্যাসেট ছিল সবগুলোই তো এখন আমার নামে, আর আগে আম্মার নামে যা ছিল সেগুলো আম্মা দলিল ট্রান্সফার করে ফেলছি আমরা আগেই জীবিত থাকতে। এখন তারপরেও আমাদের টোটাল অ্যাসেট এবং ইনকামটাকে আগে থেকে আব্বু আম্মুর নামে ভাগ ছিল। আব্বুর ইন্তেকালের পরে আম্মু এবং আমার নামে চলছে দুইটা ফাইলে। তো এখন আম্মা ইন্তেকাল করেছেন, আম্মারগুলা তো আমার সম্পদ তো দেখানোই আছে আগের ট্যাক্স ফাইলের মধ্যে, আমাদের অ্যাসেট ট্রান্সফারের ফাইলটা দেখানো আছে। তো এখন জাস্ট ফাইলটা আমার টোটাল অ্যাসেট লায়াবিলিটি এবং ইনকাম এক্সপেন্ডিচার সব আমার ফাইলে নিয়ে আসলে হবে না স্যার? না, হ্যাঁ আপনি পারবেন তো, মাস্ট। আপনি কি বাবার একমাত্র ছেলে, বোন নাই? জি ভাই আমি বোন আছে? একমাত্র, আর কেউ নেই। না, আর বোনও নাই কেউ না? নেই। হ্যাঁ, না সেটা আপনি সেটার জন্য একটা সাকসেশন সার্টিফিকেট, তার সমস্যা না, আপনি আদালত থেকে দাঁড়াবেন একদিনে, সাথে সাথে দিয়ে দিবে। অর্থাৎ আপনার আইন ওই আপনি এটা যখন সাকসেশন সার্টিফিকেট দিবেন, আর অর্থাৎ যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি তো কনফার্ম না অ্যাকচুয়ালি আপনার ভাই বোন আছে কিনা, আইনই বলবে যে অ্যাকচুয়ালি আপনার ভাই বোন আর আছে কি না আছে। হ্যাঁ, সেইটা আপনাকে আইন যখন বলবে যে ইউ আর দ্য অনলি পার্সন, তাহলে তো আপনি নিয়ে নিবেন, নো প্রবলেম, ওটা আপনি আপনার অ্যাসেসমেন্টের সাথে দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল, ওইটা নিয়ে তাদের কোনো কোশ্চেন হবে না। আর যদি আপনি না দেন তাহলে সেক্ষেত্রে তারা ওকে আপনি কোন বলে আনবেন, ঠিক আছে? ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জাস্ট সাকসেশনটা আপনি নিয়ে নেবেন। ওকে, তাহলে আপনাদের এখানে যারা প্রশ্ন করছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রশ্ন কিন্তু একটা জিনিস শিখার একটা প্রসেস, আপনি যখন শুনবেন তারপর যে যখন প্রশ্ন করবেন, উনি প্র্যাকটিক্যালি সমস্যাটা ফেস করছেন, এই প্রশ্নটা সবাই কিন্তু প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করবেন, এবং আমরা কি বলছি এবং সেখানে আমার বলাটা ঠিক আছে কিনা, না আর কিছু আর ভালো বলা যেত, সেটাও আপনারা এখন ইন্টারফেয়ার করবেন, তাহলে ভালো হবে, তাহলে বুঝতে হবে যে আপনারা আসলে কিছুটা রিয়েলাইজ করতে পারছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমি নেক্সট ইয়েতে যাচ্ছি। আমরা এখন যেটা বলবো যে আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, স্বাভাবিক ব্যক্তির যে কিভাবে অ্যাসেসমেন্ট করবো, আমরা আমাদের কোর্সে অবশ্যই আমরা অনেক বড় আরো লেন্থলি আরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যেমন প্রত্যেকটা কোর্সের শেষের পরে আমরা চাইবো যে আপনাদেরকে যেন আপনি প্র্যাকটিক্যালি এখান থেকে শিখে যেন আমরা সহজেই যে যদি আপনি চাকরি করেন চাকরিতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, নিজে যদি ট্যাক্স ফাইল করেন নিজে নিজে করতে পারেন, অথবা আপনি যেন প্র্যাকটিস করবেন, যারা বিশেষ নতুন আইটি তারাও একটু অনেকেই সিনিয়র জুনিয়র খুঁজে আমার কাছে বলে, তো যারা অ্যাকচুয়ালি শিখতে চায় জানতে চায় তাদেরকে এই ধরনের বিষয়গুলো সবসময় লুফে নিতে হবে সুযোগগুলো আসলে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন একটা স্বাভাবিক ব্যক্তি তার আয়ের যখন আপনি তার করটা নির্ধারণ করবেন, তাহলে চিন্তা করতে হবে যে তার প্রথমত তার আয়ের খাতগুলো কি। আপনারা জানেন যে আপনারা যারা জানেন যে আমাদের আয় অনুসারে আমাদের ইনকাম ট্যাক্স আইন 2023 অনুসারে আয়ের 7টি খাত আছে।
তো মেইনলি আমরা যারা বাংলাদেশে আছে, আমাদের চাকরি থেকে একটা আয় আছে, আমাদের রেন্টাল ভাড়া থেকে একটা আয় আছে, কৃষি থেকে একটা আয় হয়। কৃষি প্রধান দেশ, সেটা আমাদের কৃষি আয় হয়। ব্যবসায় আমরা ব্যবসা বাণিজ্য করি, অনেকে ব্যবসা থেকে আয় হতে পারে। মূলধনী আয়, এই বিষয়টা অনেকে হয়তো অনেকে পরিচিত না, কিভাবে মূলধনী আয়টা হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তারপর আর্থিক পরিশ্রম হতে আয়, এটা একটা কি জিনিস, এটাও আপনাদের একটু আলোচনা করবো অন্যান্য বিষয়। আমি একটু সংক্ষিপ্ত জাস্ট বলে যাই, এগুলো আমাদের আজকে আমি প্রতিটা চ্যাপ্টার আপনাদের প্রতিটা আলোচনা করবো না, আমরা শুধু আজকে আপনাদেরকে আলোচনা করবো চাকরি থেকে আয়ের উপরে। ভাড়া, কৃষি, ব্যবসা, মূলধনী, আর্থিক, এগুলো আজকে আলোচনা করবো না। আমি দুটো খাত রেখেছি, একটা হলো চাকরি থেকে আয় এবং অন্যান্য উৎস থেকে আয়, এবং এই দুটো খুব ইম্পর্টেন্ট, খুবই বহুল পরিচিত। এবং এবং এখানে এটা আমাদের দেশের মানুষ বেশি চাকরিজীবী, অনেকেই তারা এই বিষয়টা বেশি, চাকরিজীবীরা বেশি ট্যাক্স দেয়। আর অন্যান্য উৎস থেকে আয় বিষয়টা হচ্ছে অনেক একটা কমপ্লেক্স বিষয়, এটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। মাঝখান দিয়ে এগুলো আমরা আমাদের কোর্সের জন্য ডিটেলস রাখবো। চাকরি থেকে আয়, আপনারা যারা চাকরি করেন, বিশেষ করে যারা এমপ্লয়মেন্ট যারা চাকরি, তাদের তো দীর্ঘদিন ইনকামটা চাকরি থেকে আয়। ভাড়া থেকে আয় মানে হচ্ছে আপনার যদি কোনো ভাড়া, বাসা ভাড়া থাকে, আপনি যদি কোনো হাউস বিল্ডিং প্রপার্টি থাকে, এখান থেকে যে আয়টা হবে সেটাকে আমরা ভাড়া থেকে আয় বলতে পারি। এটা ভাড়া থেকে আয় হতে পারে, বাসা ভাড়া হতে পারে, গাড়ি ভাড়া হতে পারে, আপনার একটা ভ্যাকেন্সি ল্যান্ড, খালি ল্যান্ড ভাড়া দিয়েছেন সেটা হতে পারে, বিভিন্ন রকমের ভাড়া আয় হতে পারে। একটা ফ্যাক্টরি আপনি ছিল, এটাকে ভাড়া দিয়ে দিয়েছেন, সেটাও ভাড়া ইনকাম হতে পারে, ক্যাটাগরি ভিন্ন হতে পারে। কৃষি আয়, একজন কৃষক, তিনি কি করেন, কৃষি কাজ করেন, ওনার এই কৃষি আয় কি আছে, ওনার কি ধান বেচছে, বিক্রি করছে, গম বিক্রি করবে, তার যে আয় হয়, সেখানে কৃষির আয়ের আইন অনুসারে ওনার কৃষি আয়, ওটা কৃষি আয় হিসেবে গণ্য হবে। কৃষি আয়ের মধ্যে আপনার পোল্ট্রি আছে, কৃষি আয়ের মধ্যে আপনার মানে আপনার যে গবাদি আছে, কৃষি আয়ের মধ্যে মৎস্য আছে, আবার আপনি ধান চাষ করবেন, গম চাষ করবেন, এটাও কৃষি আয়ের মধ্যে চলে আসবে। তাহলে আপনি যে পোল্ট্রি করবেন সেটা এখানে চলে আসবে, হ্যাচারি করবেন, এটা কৃষি আয়ের মধ্যে চলে আসবে। ব্যবসা থেকে আপনারা জানেন, এটা তো সবাই জানেন যে ব্যবসায় আপনি যখন কোনো একটা বিজনেস করবেন, যে কোনো বিজনেস করবেন, সেটা ফটকা বিক্রি হতে পারে, ফটকা বিক্রিত ব্যবসায় আয় হতে গেলে আপনাকে অবশ্যই সেটা একটা লাইসেন্স লাগবে। আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে, আপনি যেমন আপনি হয়তো একটা প্রোপাইটারশিপ বিজনেস হতে পারে, প্রোপাইটারশিপ বিজনেস একটা একটা ট্রেড লাইসেন্স থাকবে। তারপরে আপনার একটা পার্টনারশিপ বিজনেস হতে পারে, সেটা আপনার 1932 সালে কোম্পানি আইন অনুসারে রেজিস্টার্ড হতে হবে, অথবা 1932 সালে চুক্তি আইন দ্বারা আপনাকে ব্যবসাটা করতে হবে। তারপরে কোম্পানি হতে পারে, সেটা আপনি 1913 সাল অথবা 1994 সালের কোম্পানি আইন হতে পারে, অথবা ট্রাস্ট আইন হতে পারে, অথবা সোসাইটি অ্যাক্ট হতে পারে, অথবা অ্যাসোসিয়েশন হতে পারে। এই হাতে আমাদের এটা আইন দ্বারা ব্যবসা হতে পারে, এটা আমাদের জানতে হবে। মূলধনী আয়, মূলধনী আয়টা হচ্ছে কি, আপনার যে কোনো একটা ক্যাপিটাল, আমরা জানি যে কোনো একটা জিনিস যদি আমার বিক্রয় হয়, সেই বিক্রয়ের মধ্যে আমার দুটো, আমি যদি কোনো আমার অ্যাসেট বিক্রি করি, অর্থাৎ আমার যেমন একটা পুরোনো অ্যাসেট আছে, এটা আমি সেল করলাম, তো সেল করার পরে দেখা যাচ্ছে আমার একটা বাড়তি ইনকাম হলো, তো বাড়তি ইনকামটা যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন। আমরা বলি যে ধরেন আপনার একটা পুরোনো বাড়ি আছে, এটা আপনি বিক্রি করলেন, তাই না? বিক্রি করার পরে যখন বাড়িটার বা মূল্য ছিল সে ধরনের 1 কোটি, এখন বিক্রি করলেন 1.5 কোটি, তাহলে 50 লাখ টাকা আপনার এটা কি হলো, মানে আপনার একটা লাভ হলো। তো এই লাভটা আপনার মূলধনী আয় হিসেবে হতে পারে। এখানে আবার দুটো ক্যাটাগরি আছে, আমাদের ডিটেলস বলবো। এটা যারা কমার্স আপনারা জানেন, সে মূলধনী আয় হতে পারে, অথবা মুনাফা জাতীয় আয় হতে পারে। সেই মূলধনী আয় এবং মুনাফা জাতীয় আয় কি জিনিস, এটা আমরা ডিটেলস বর্ণনা করবো আমাদের কোর্সে, যে অ্যাকচুয়ালি মুনাফা এবং মূলধন দুটো ভিন্ন জিনিস, অর্থাৎ রিটেন ডাউন ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমাদের মূলধনী আয় এবং মুনাফা আয়টা বের করতে হবে, যে আমার বুক ভ্যালু কত, সেটা ডিফারেন্ট, এবং অথচ আমার বুক ভ্যালু যদি না থাকে, তাহলে সেখানে আমার একটা মুনাফা ব্যয় আয়ও হতে পারে, আমার মূলধনী আয় হতে পারে। আমরা আমরা আপাতত ধরে নিই যে আমার যে অ্যাসেট বিক্রি করবো, সেই অ্যাসেট যদি আমার মূল্য থেকে বেশি হয়, তাহলে আমার যে বাড়তি বা আমার যে অ্যাকুইজিশন ভ্যালু, অ্যাকুইজিশন বলে, অর্থাৎ অর্জন মূল্য থেকে যে বেশি হয়, সে বাড়তি যে টাকাটা হবে, সেই বাড়তি টাকাটাই আমার মূলধনী আয়টা হিসেবে গণ্য হবে। এবং মূলধনী আয়ের আপনার আমাদের শিডিউল দ্বারা, অর্থাৎ প্রথম শিডিউল দ্বারা এখানে একটা রেট নির্ধারণ করা আছে, স্বাভাবিক কর হার থেকে ভিন্ন হবে। এটা আমাদের এখন 15% অ্যাকুইজিশনের সময় অনুসারে 15%, আর কোম্পানির জন্য সেটা 20% নির্ধারণ করা আছে। তো যাই হোক, এটা আমরা ডিটেলস পরে আলোচনা করবো। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আর্থিক পরিশ্রম হতে আয়, এটা অনেকেই বুঝে না, একটু হয়তো অনেকেই কনফিউজ থাকে, বুঝে মানে যারা একটু কম প্র্যাকটিস করে বা কম কি করে। আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস যারা মানে ইনকাম, অনেকেই এফডিএস আছে, এফডিআর আছে, অথবা সঞ্চয়পত্র আছে, হ্যাঁ, এই ধরনের যেই ইনভেস্টমেন্ট গুলো থাকে, তো এইগুলো সব ক্যাটাগরি হচ্ছে যে আর্থিক পরিসম্পদ। হ্যাঁ,
তো এই যারা আমার ডিপিএস থাকতে পারে, আমার একটা এফডিএ থাকতে পারে, অথবা আমার একটা সঞ্চয়পত্র থাকতে পারে, অথবা আমার একটা পোস্টাল সেভিংস থাকতে পারে, এ ধরনের সমস্ত ইনকাম গুলো হবে আর্থিক পরিসীমার মধ্যে দেওয়া হয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য উৎস দেওয়া হয়। অন্য উৎস থেকে কি বলে আপনারা জানেন? অন্য উৎস বলতেই আমরা বুঝি যে এই যে 6টা খাত দেখা যাচ্ছে না, এই 6টা খাতের বাহিরে যা আছে সবকিছুই অন্যান্য উৎস হতে আয় হিসেবে গণ্য হবে। এবং ইনকাম ট্যাক্স লতে যদি কোনো আপনার যে কোনো ডিসঅ্যালাউন্সেস, অর্থাৎ একটা খরচ আপনার সে ধরেন আপনার, আমি অন্যান্য উৎস আয়ের একটা উদাহরণ দিই। যেমন আপনি একটা পারিবারিক ব্যয় করছেন, আপনি দেখালেন যে আপনার পারিবারিক ব্যয় হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু যেমন আমার একটা প্র্যাকটিক্যাল কেসে আমি দেখলাম একজন লোক তার পারিবারিক ব্যয় দেখাইছেন 10 লাখ টাকা, কিন্তু তিনি 8 লাখ টাকা, 11 লাখ টাকা উনি উৎসে কর দিয়েছেন, সোর্স ট্যাক্স দিয়েছেন, কিন্তু উনি পারিবারিক ব্যয় টোটাল দেখিয়েছেন 10 লাখ। তাহলে যে লোকটা উৎসে কর দিতে পারে 11 লাখ টাকা, তাহলে ওনার পারিবারিক ব্যয় 10 লাখ টাকা দেখানো কি ঠিক হয়েছে? এই প্রশ্নটা আপনাদের বললাম, আপনারা এটার উপরে একটু চিন্তা করবেন। অর্থাৎ যেখানে তার উৎসে কর আছে 11 লাখ, তার পারিবারিক ব্যয় কখনো 10 লাখ হতে পারে না। তাহলে উনি কি খেয়েছেন, উনি কোথায় গিয়েছেন, ওনার একটা গাড়ি আছে, উনি গাড়ির ড্রাইভারের বেতন কি দিয়েলেন, তাহলে ওনার মিনিমাম তো 20 লাখ টাকা ওনার পারিবারিক। 11 লাখ যদি ওনার উৎসে কর দেওয়া হয়, এটা তো একটা পারিবারিক খরচ, তাহলে ওনার আরো 8-10 লাখ টাকা তো হওয়ার কথা, 20 লাখ। তাহলে এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করলো, ওনার 25 লাখ টাকা পারিবারিক ব্যয় ধরে ওনার আগে উনি যেহেতু 10 লাখ দিয়েছে, তাহলে এখন আরো তারা 10 লাখ বাড়িয়েছে। এই 10 লাখ যে অতিরিক্ত বাড়িয়েছে, এটা চলে যাবে অন্যান্য উৎস হতে আয়। অর্থাৎ এটা যেহেতু একটা ব্যয় ওনারা বাড়িয়েছে, তা সেটার উপর ট্যাক্স ধরতে হবে। ট্যাক্স দিতে উনি কি চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা, মূলধনী, আর্থিক কোনোটা দিতে পারবে না, উনি তখন এটাকে বলছে ইনকাম ট্যাক্স ল অনুসারে আদার্স ইনকাম হিসেবে ওটাকে ধরে আপনাকে ট্যাক্স করবে। দিস ইজ এ ভেরি একটা গুড পয়েন্ট, আমি আপনাদেরকে আজকে বললাম, আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে প্রথম শুরু করব চাকরি থেকে আইন। এখানে আমি একটু প্রশ্নের জন্য আমি আপনাকে 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট। ওকে স্যার, আমার আব্বা ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বাবা মারা যাওয়ার পরে ওনার যে পেনশন ছিল ওটা মা পায় এবং সেটা ফিক্সড ডিপোজিট করে। তখন মায়ের অন্য কোনো ইনকাম নাই, শুধু ফিক্সড ডিপোজিটের যে প্রফিটটা আসে সেটাই, এবং ওটার সাথে ট্যাক্সও কেটে রাখে ব্যাংক। তখন এর যে আয়টা হয়, এই প্রফিটটা, এটা সে কোন খাতে দেখাবো? হ্যাঁ, এটা উনি এই যে 6 নম্বর কলমে আর্থিক পরিসম্পদ থেকে হয়, আর্থিক পরিসম্পদ হতে হয়। হ্যাঁ, আপনি যখন রিটার্নে যাবেন, এই রিটার্নে গেলে কিন্তু যদি আপনি এই হেডটা সিলেকশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিরতি পড়ে যাবেন। তাহলে ওটা আপনার এখানে আপনি তখন যখন যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ড্যাশশিট চাচ্ছে। কি ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট? ইজ ইট এফডিআর, ইজ ইট ডিপিএস, ইজ ইট সেভিংস, মানে সঞ্চয়পত্র? আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি লিখবেন এফডিআর অথবা আপনি লিখবেন ডিপিএস। ওকে, ক্লিয়ার? প্রশ্ন যিনি করেছেন ভাই? ইয়েস স্যার। ওকে, আর কোনো প্রশ্ন তো নাই না? না স্যার। ওকে, তাহলে আমরা চলে যাব। হ্যাঁ, আমরা চলে যাব এখন